ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। আমাদের নতুন নিবেদন এই ভিডিওটি আজকে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সময়ে বিশ্ব প্রেক্ষাপট কী ছিল। আসুন আমরা ভিডিওতে প্রবেশ করি। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। তাই আমরা এই ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগকে ধরে নিলাম, যেটা 1825 থেকে 1875 পর্যন্ত বিস্তৃত। এই সময়ের মধ্যে আমরা দেখতে চাই যে বিশ্ব প্রেক্ষাপট কী ছিল, যেখানে এই অবতার বরিষ্ঠের আগমন ঘটল। তো শ্রীরামকৃষ্ণ আবির্ভাব 1836 খ্রিস্টাব্দে। তখন সারা বিশ্বে চলছে নানা ধরনের পরিবর্তন। সমাজ ভাঙছে, রাষ্ট্র ভাঙছে, সমাজ গড়ছে, রাষ্ট্র গড়ে উঠছে নতুনভাবে, বিপ্লব চলছে, বিদ্রোহ চলছে। তো এই প্রেক্ষাপটটা একটু আমরা দেখতে চাই। নানান জাতীয়তাবাদের উন্মেষ ঘটল বিভিন্ন জায়গায়, আর কলকারখানার অগ্রগতি, যাকে বলা হয় শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। নানা সাম্রাজ্যের বিস্তার ঘটল। তো আমরা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগকে বিভিন্ন বিষয়ে যেটা আলোচনা করব সেগুলো হলো রাশিয়া। তখন রাশিয়া ছিল জারের অধীন, তাদের সম্রাটকে জার বলা হতো। আমেরিকায় সেই সময় চলছে দাস প্রথা নিয়ে বিদ্রোহ, বিপ্লব ইত্যাদি। আর আমেরিকায় তখন কলকারখানা বৃদ্ধি, শিল্প বিপ্লব, যাতায়াতের সুবিধা, গৃহযুদ্ধ ইত্যাদি চলছে। চীনে তখন চলছে কিং নামক এক রাজবংশের রাজত্ব, যারা ছিল খুবই অত্যাচারী, একনায়কতন্ত্রী। এই সময় ঘটল গাজা যুদ্ধ বা অপিয়াম ওয়ার, যেটা 1839 থেকে 42 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তারপর ঘটল তাইপিং বিদ্রোহ। এই তাইপিং বিদ্রোহটি ছিল এক ধরনের সিভিল ওয়ারের মতো গণযুদ্ধ। তো নিজেদের মধ্যে যুদ্ধ, এবং এতে প্রায় 1 কোটির মতো মানুষ মরেছিল। আফ্রিকাতে তখন বিশেষ করে চলছে দাসত্ব প্রথা, বিশেষ করে চলছে উপনিবেশিক প্রবেশ, এবং আফ্রিকাকে বিভিন্ন বাইরের বিশ্ব ভাগ করে বেটে নিয়ে নিচ্ছে। ইউরোপে তখন স্বাধীনতা স্পৃহা দেখা দিয়েছে, জাতীয়তাবাদের উন্মেষ, 1848 বিপ্লব, আর সেই শিল্প বিপ্লব চলছে। অস্ট্রেলিয়া উপনিবেশ আদিম অধিবাসীদের দমন, ইউরেকা বিদ্রোহ, যেটা 1854 খ্রিস্টাব্দে ঘটেছিল। আর সেই গোল্ড রাশ, সোনার আহরণের জন্য বাইরের বিশ্বের থেকে বিভিন্ন দেশ এসে সোনার আহরণ করলো, তারপর অধিবাসীদের হটিয়ে দিল, তারপর সেই জায়গা দখল করে নিল। এইগুলো চলছিল। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে রাশিয়ার জারের শাসন, আমরা এখন দেখি এটা। জারের শাসন চলেছিল 1547 থেকে 1917 পর্যন্ত। 1917-তে বিপ্লবের মাধ্যমে জারের পতন ঘটে। তো এই জারের সাম্রাজ্য ছিল প্রায় 370 বছরের। এই শাসন ছিল অত্যাচারী, একনায়কতন্ত্রী, এবং জাররা নিজেদের ঈশ্বরের প্রেরিত বলে মনে করতেন। কাজেই তারা যা করতেন সেটাই ছিল সঠিক, এইভাবে মনে করতেন। তবে জারের আমলে বিস্তারবাদ ছিল, রাশিয়া একটি বিরাট দেশে পরিণত হলো। কিন্তু দেশটি ছিল পশ্চাৎপদ, সামন্ততান্ত্রিক, এবং যে শ্রমিকরা কাজ করত রাষ্ট্রের জন্য, দেশের জন্য, তারা ছিল মূলত দাসের মতো, স্লেভ। পিটার দি গ্রেট, আলেকজান্ডার II ইত্যাদিরা আধুনিকরণের চেষ্টা করেন, কিন্তু তা ছিল যেন উপর ঠিক ভিতরে প্রবেশ করতে পারেনি। আর এই সমস্ত মাজাগোসার বিরুদ্ধেও জনমত ছিল যথেষ্ট। এই অন্ধকার যুগের অবসান ঘটে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লবে ইন্ধন জুগিয়েছিল জারের অপশাসন। আর জারের প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যেভাবে চলা উচিত ছিল সেভাবে চালাতে পারেননি, তাদের খামখেয়ালিপনা ছিল।
এতে জনগণের মধ্যে বিরাট ক্ষোভ জেগে ওঠে। এখন আসুন দেখি 19 শতাব্দীর মধ্যভাগে আমেরিকার অবস্থা কী ছিল। আমেরিকার সেই সময় ঘটলো গৃহযুদ্ধ, সিভিল ওয়ার। সেটা ঘটেছিল 1861 থেকে 1865, এই 4 বছর। এটির প্রথম ভিত্তি ছিল দাসপ্রথা এবং রাষ্ট্রের ক্ষমতা নিয়ে অসন্তোষ। সেই সঙ্গে ছিল সেই কলকারখানা বিপ্লব, শিল্প বিপ্লব, অবকাঠামোর উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, রেল লাইনের সম্প্রসারণ আর উৎপাদনে অতিবৃদ্ধি। জলপথ আর স্থলপথ অনেক খুলে গেল, বাণিজ্য বৃদ্ধি পেল। কিন্তু এই যে অগ্রগমন, সেটা ঘটছিল কেমন উত্তর অংশে, আমেরিকার উত্তর অংশে। এখানে প্রধানত ছিল নগরকেন্দ্রিক ব্যবস্থা। তো এখানে এই উন্নতিগুলো ঘটছিল, কিন্তু দক্ষিণের অংশ ছিল কৃষি নির্ভর। আর কৃষিকাজে আমরা জানি শ্রমিক খুব দরকার। তো যারা জমিদার ছিল, যাদের যথেষ্ট জমি ছিল, তারা শ্রমিকদের ব্যবহার করতো এবং দাস ব্যবহার করতো। কাজে দক্ষিণাঞ্চল মনে করত দেশ রক্ষার্থে, নিজের বাঁচার জন্য, সমাজ রক্ষার জন্য দাসপ্রথার প্রয়োজন। আর উত্তরাঞ্চল মনে করত দাসপ্রথার একটা অমানবিক ব্যাপার, এটা অবলুপ্তি প্রয়োজন। তো উত্তরে আর দক্ষিণের সংঘর্ষ শুরু হলো, সেটি এমনকি একটি যুদ্ধে পরিণত হয়েছিল। ঠিক এই সময়ে বিভিন্ন সামাজিক আন্দোলন চলছিল। শেষমেশ আব্রাহাম লিঙ্কনের সময়ে 6 ডিসেম্বর 1865-তে দাসপ্রথার বিলুপ্তি ঘটে। তো এইভাবে আমেরিকায় একটি সুসংগঠিত রাষ্ট্রের সৃষ্টি হয়, যার নাম হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং ধীরে ধীরে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলো তাদের সঙ্গে যোগ দেয়। এখানে আমেরিকার একটি চিত্র দেখতে পাচ্ছি। এই লাল অংশ হল উত্তরাংশ এবং এদিকে দক্ষিণাংশ। উত্তরাংশে চলছিল উন্নতি, শিল্প বিপ্লব ইত্যাদি ছিল উত্তরাংশে বিস্তৃত, আর দক্ষিণাংশে ছিল কৃষি নির্ভর। তো এই দুটোর মধ্যে একটা বিভেদ শুরু হলো, বিবাদ, লড়াই শুরু হলো এবং গৃহযুদ্ধ হলো। তারপরে গিয়ে তৈরির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই দাসত্ব প্রথা কীরকম ছিল। এটা একটা দাসত্ব প্রথার সময় একটি দাস বিক্রি করার বাজার দেখানো হচ্ছে। এইখানে কিভাবে দাসদের জাহাজের খুপড়ির মধ্যে ঢুকে আনা হতো সেটা দেখানো হচ্ছে। এখানে একজন শৃঙ্খলাবদ্ধ দাস সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই সমস্ত মুক্তির জন্য। এই ছবিটা খুবই হৃদয় বিদারক। একটি মেয়েলোককে তার মেয়ে সহ বাজারে আনা হয়েছে বিক্রির জন্য। এই যে এরা ক্রেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মেয়েটি জানে তার মাই পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা আশ্রয়স্থল। সে মাকে আঁকড়ে ধরেছে এগুলোতে আশ্রয় পেতে। মায়ের দৃষ্টি যখন মেয়ের দিকে, মার দৃষ্টি তখন আর সেই বাজার, বাইরের মানুষ ইত্যাদি যাচ্ছে না, তার মেয়ের দিকে। মেয়েকে কীভাবে রক্ষা করবে, যে বিপদ এসছে সেই বিপদে কীভাবে রক্ষা হবে চিন্তায় ব্যস্ত। তো এইভাবে তখন ছিল দাসত্ব প্রথা, যা ছিল খুবই অমানবিক এবং আমাদের সৌভাগ্য যে এটি বিলুপ্ত হয়েছে। 19 শতাব্দীর মধ্যভাগে চীনে কেমন চলছিল আমরা দেখি চলুন। চীনের একটি চিত্র এখানে দেখা যাচ্ছে, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া, জিনজিয়াং ইত্যাদি নিয়ে। পাশে রাশিয়া, এদিকে ব্রহ্মদেশ, তাইওয়ান, কোরিয়া, জাপান এবং এদিকে ভারত, তিব্বত। তখন চলছিল কিং বংশের রাজত্ব। কিং বংশ সেটা চলেছিল প্রায় 268 বছর। 1644 খ্রিস্টাব্দ থেকে 1912 পর্যন্ত 268 বছর ছিল এই রাজত্ব। সাম্রাজ্যটি বিশাল ছিল আর এর প্রশাসন ছিল মূলত আমলাতান্ত্রিক। এখন বিদেশে আগমন ঘটলো, ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি এসে দখলদারি শুরু করলো, উপনিবেশীকরণ ঘটলো। তার ফলে এই সময় ঘটলো গাজা যুদ্ধ বা অপিয়াম ওয়ার। সেটা হয়েছিল 1839 থেকে 42 এবং 1856 থেকে 60, 2 বার। তো এখানে বিদেশিরা এসে চীনের বাজার দখল করার চেষ্টা করলো, চীনের মাটি দখল করার চেষ্টা করলো এবং এখানে চীনের যুদ্ধে পরাজয় ঘটলো। তো পরাজয় ঘটায় তাদেরকে বিভিন্ন শর্তে রাজি হতে হলো, অনেক জমি বিদেশি হাতে দিয়ে দিতে হলো, অনেক শর্ত যাদের মাধ্যমে বিদেশিরাই উপকৃত হতো, চীনরা নয়। এইভাবে চীনের অর্থনৈতিক দশা পড়লো, নানা সামাজিক ও রাজনৈতিক ডামাডোল শুরু হলো। এর মধ্যে তাইপিং বিদ্রোহ ঘটলো, যেটা ছিল 1850 থেকে 64, অর্থাৎ 6 বছর।
এখানে চীনে 2 থেকে 7 কোটি চীনাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এই বিদ্রোহের মাধ্যমে। দুই পক্ষের মধ্যে লড়াই, দেশের মধ্যেই। এইভাবে কিং সাম্রাজ্যের অবনমন ঘটল, দুর্বল হয়ে পড়ল সাম্রাজ্য। তাইপিং বিদ্রোহ পরিচালনায় ছিল হং শিউকিয়াং। এই বিদ্রোহের ফলে সাম্রাজ্য দোদুল্যমান হয়ে পড়ল। এই সুযোগে খ্রিস্টান মিশনারি এলো, খ্রিস্টধর্মের প্রচার শুরু করলো, স্কুল খুললো, চিকিৎসালয় খুললো এবং ইত্যাদির মাধ্যমে নিজেদের জোর বাড়িয়ে চলল। তো ধীরে ধীরে চীনা সমাজ দুর্বল হয়ে পড়ল। এখন আসুন আমরা দেখি 19 শতাব্দে আফ্রিকার অবস্থা কী ছিল। আফ্রিকা 1880 খ্রিস্টাব্দে দেখতে এরকম ছিল, এই ছবিতে দেখা যাচ্ছে। সেটা 1913 খ্রিস্টাব্দে গিয়ে এইভাবে রাজনৈতিক পর্যায়ে পৌঁছল। এর বেশিরভাগই বাইরের উপনিবেশ, বাইরের সংস্কৃতি এসে ঢুকেছে, স্থানীয়দের পরাজয় ঘটেছে। 19 শতাব্দীর মধ্যভাগে আফ্রিকা ছিল একটি বৈচিত্র্যপূর্ণ মহাদেশ। এখানে অনেক শক্তিশালী রাজ্য ও সাম্রাজ্য ছিল, সমাজ জেগে উঠছিল। কিন্তু এ সময় বাইরের ইসলাম, খ্রিস্টান ইত্যাদি বিভিন্ন ধর্মীয় লোক এসে ঢুকে পড়ল, আর তারা ধীরে ধীরে সমাজে তাদের ধর্ম ছড়াতে লাগলো, জায়গা দখল করতে লাগলো। এইভাবে ধীরে ধীরে ইউরোপের উপনিবেশ গড়ে ওঠে আফ্রিকায়। ইতিমধ্যে সমুদ্র উপকূলের অংশগুলো ইউরোপীয়দের দখলে ছিল, কিন্তু 1800 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় সারা আফ্রিকা বিদেশি উপনিবেশে ভরে যায়। এভাবে তখন আফ্রিকায় বাইরের চাপে ভেতরে পরিবর্তন ঘটে চলছিল। 19 শতাব্দীর মধ্যে ইউরোপ কেমন ছিল দেখা যাক। ইউরোপে বিভিন্ন দেশ ছিল, সুইডেন, নরওয়ে, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড ইত্যাদি ইত্যাদি। এখানে দেখা যাচ্ছে সার্ডিনিয়া। তো ইউরোপে এই সময়ে নানান ধরনের পরিবর্তন আসতে শুরু করলো। ইউরোপে বিরাট ব্যাপক পরিবর্তনের মুখে পড়ে এদিকে দেখা দেয় কলকারখানার বিপ্লব, যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। অন্যদিকে জেগে ওঠে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। জার্মানি ও ইটালি একত্রিত হয়ে যায় আর উপনিবেশিক সাম্রাজ্য বিস্তার লাভ করে। শিল্প বিপ্লব অর্থনীতিকে কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক করে তোলে। নতুন টেকনোলজি, নতুন যোগাযোগ ব্যবস্থা, রেল ইত্যাদি সম্প্রসারণ দেশে বিদেশে সংযুক্তির পথ দেখায়। সঙ্গে জনসংখ্যা বাড়তে থাকে। 1848 খ্রিস্টাব্দের বিপ্লবে সারা ইউরোপে বিক্ষোভ দেখা দেয়। ফ্রান্সের রাজতন্ত্র ভেঙে পড়ে, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরিতে এই বিপ্লবের ছোঁয়া লাগে। এইভাবে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন ঘটতে থাকে, গণতন্ত্রের পথে ইউরোপ এগিয়ে যায়। তো আমরা শিল্প বিপ্লবটা একটু বিশেষ করে দেখব। উৎপাদনে যন্ত্রের ব্যবহার বিপ্লব নিয়ে এলো। বাষ্পচালিত ইঞ্জিন, জেমস ওয়াটের ইঞ্জিন এলো 1765 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে এলো রেল ইঞ্জিন, প্রথম রেল ইঞ্জিন। তারপরে বস্ত্রশিল্প, টেক্সটাইল, সার কারখানা, লোহার উৎপাদন বেড়ে গেল, টেলিগ্রাফ মেশিন আবিষ্কার হলো, নানা টুলস এলো যার সাহায্যে কলকারখানায় কাজ করা অনেক সুবিধাজনক হয়ে গেল। শিল্প বিপ্লব ধীরে ধীরে সারা ইউরোপে ছড়িয়ে পড়লো 1840 খ্রিস্টাব্দে। এই সময় বিভিন্ন সামাজিক মতবাদ আসে, মার্ক্সবাদ তারা সমাজ প্রভাবিত হয়। তারপর তাছাড়া অন্যান্য মতবাদ, পজিটিভিজম, আইডিয়ালিজম, ন্যাশনালিজম, এক্সটার্নালিজম ইত্যাদি ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বাড়বাড়ন্ত হয়, যেটাকে বলা হয় লেবার অ্যাক্টিভিজম। শিল্প বিপ্লবের খারাপ দিকগুলো কী কী ছিল আমরা একটু দেখব। যে সমস্ত ট্র্যাডিশনাল হস্তশিল্প ছিল তার ধ্বংস ঘটলো, পারিবারিক জীবন বিধ্বস্ত হলো, ভেঙে পড়লো, আর শ্রমিক বিদ্রোহ করতে থাকলো। কারণ শ্রমিকদের মজুরি ছিল কম, তাদের যে কাজের কন্ডিশন সেটা ছিল খারাপ, স্লাম্পে বসবাস করতে হতো, আর ছিল চাইল্ড লেবার, শিশু শ্রমিকরা ছিল নিযুক্ত। সম্পদ কারো কাছে বেশি, কারো কাছে কম। আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, ইন্ডাস্ট্রি থাকলে পলিউশন হবে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন চলে এলো। প্রকৃতির এক্সপ্লয়টেশন চলতে থাকলো, প্রকৃতির শোষণ। এগুলো হলো শিল্প বিপ্লবের খারাপ দিক। এখানে একটা চিত্রে দেখানো হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, লেবাররা কাজ করছে, উন্নত মানের, অনেক তখনকার দিনে উন্নত মানের যন্ত্র তৈরি হয়েছে, হাতে করতে হচ্ছে না। টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভিতরে একটি ব্যবস্থা দেখানো হচ্ছে। তাছাড়া হলো সার কারখানা, সার কারখানায় সার তৈরি হতে লাগলো। এতে
কৃষিকাজে অনেক উন্নতি ঘটল, কিন্তু সারের একটি খারাপ দিক হলো এতে পরিবেশের দূষণ ঘটে। কৃষিতে বিভিন্ন মেকানাইজ পদ্ধতির যান্ত্রিক পদ্ধতি শুরু হলো, এই যে এখানে হাল চাষ ইত্যাদি ছেড়ে দিয়ে মেশিন দিয়ে চাষ শুরু হলো। আবিষ্কার হলো বাষ্পচালিত ইঞ্জিন। এই বাষ্পচালিত ইঞ্জিন শুধু রেলগাড়িতে নয়, পাম্পে, অন্যান্য মেশিন চালানোয় বিভিন্নভাবে ব্যবহৃত হতো। এই ছবিটি দেখাচ্ছে প্রথম রেল ইঞ্জিন 1802 খ্রিস্টাব্দে। এটা একটি বাষ্পচালিত গাড়ি, যেটা রাস্তায় চলতো, টায়ার দেওয়া। আমরা এখন দেখব 19বিংশ শতাব্দীতে সপ্তাহের মধ্যভাগে অস্ট্রেলিয়ার অবস্থা কী ছিল। অস্ট্রেলিয়া আপনারা জানেন দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই সাদা অংশ যেটা দেখা যাচ্ছে এখানে ছিল আদিম অধিবাসীরা, আর এগুলা কিছু কিছু আগেই উপনিবেশ তৈরি হয়ে গিয়েছিল। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে অস্ট্রেলিয়ায় বাইরের মানুষ ঢুকতে শুরু করে। বাইরের মানুষ কেন আসছিল? তারা সোনার খুঁজে আসতো আর জায়গা দখল করার জন্য আসতো। এইভাবে ব্যাপক জনপ্রচলন ঘটলো। যারা আদিবাসী ছিল তারা যুদ্ধ করে এদের সঙ্গে পারলো না, তারা স্থানচ্যুত হতে থাকলো। জনপ্রচলন, নগরভিত্তিক জীবনের শুরু হয়, আর উপনিবেশিক ব্যবস্থা ধীরে ধীরে কায়েম হতে থাকে, আর ধীরে ধীরে স্বনিয়ন্ত্রিত গণতন্ত্রের জন্ম দেয়, অটোনমাস ডেমোক্রেসি। এই পদ্ধতির ফলে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার মূল অধিবাসীরা বিলুপ্ত হতে থাকলো, কারণ বহিরাগতের সঙ্গে যুদ্ধে এরা পেরে উঠলো না, রোগ মহামারী ইত্যাদি ভুগতে থাকলো। উপনিবেশকারীরা ফুলে ফেঁপে উঠলো, এখানের যত প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ সব দখল করলো, এগুলো ভোগ করতে থাকলো। 1901 সালে ফেডারেশন তৈরি হয়। ধন্যবাদ। আজকের ভিডিও এখান পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখব, বিশেষ করে ভারতের দিকে নজর দেব। সেই সময়ে ভারতের অবস্থান কী ছিল, ভারতে কী ঘটছিল, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি আমরা নেক্সট ভিডিওতে দেখব। ধন্যবাদ।